ফুটবল ইতিহাসে এমন একটা রাত আছে যেটার কথা মনে করলে আজও অনেকের বুক ভারী হয়ে যায়। 2014 সালের 8ই জুলাই বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরো, ব্রাজিল বনাম জার্মানি বিশ্বকাপ সেমিফাইনাল। ব্রাজিলের মাটিতে ব্রাজিলের মানুষের সামনে 11 মিনিটে প্রথম গোল খেল ব্রাজিল, তারপর 23 মিনিটে আরেকটা, 24-এ আরেকটা, 26-এ আরেকটা, 29 মিনিটে 5 গোলে এগিয়ে জার্মানি, 5 মিনিটে 5 গোল। ম্যাচ শেষ হলো 1-7। সে রাতে ব্রাজিলের মানুষ কাঁদলেন, কেউ রাস্তায়, কেউ স্টেডিয়ামে, কেউ বাড়িতে বসে। ফুটবল শুধু একটা খেলা নয়, ব্রাজিলে এটা পরিচয়, এটা গর্ব, এটা ধর্ম। সেই রাতে সেই ধর্মের মন্দির ভেঙে পড়ল, কিন্তু সেই একটা রাত ব্যাখ্যা করে না সবকিছু। 7-1 ছিল একটি উপসর্গ, কিন্তু রোগটা অনেক পুরনো, অনেক গভীর, এবং সেই রোগ এখনো সারেনি। 2026 সালের বিশ্বকাপ হচ্ছে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে। ব্রাজিল আছে, কিন্তু এবার তারা 5 বারের চ্যাম্পিয়নের দর্পে নয়, বরং পাড়া থেকে উঠে আসা দল হিসেবে আসছে। ইতিহাসের সবচেয়ে কম প্রত্যাশিত ব্রাজিলীয় দল নিয়ে কিভাবে এই জায়গায় এলো ব্রাজিল, একটা জাতি কিভাবে ফুটবলের সিংহাসন থেকে নামে, বিন্দুর আজকের পর্বে এই প্রশ্নটার উত্তর খোঁজারই চেষ্টা চলবে। পৃথিবীতে 5টা বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ ব্রাজিল। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা সভ্যতার দাবি। 1958 সালে সুইডেনে প্রথম বিশ্বকাপ। 17 বছরের একটা ছেলে ফাইনালে 2টো গোল করল। সেই ছেলের নাম এডসন আরান্তেস ডো নাসিমেন্তো। পৃথিবী তাকে চেনে পেলের নামে। পেলে শুধু একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন একটা দর্শনের প্রতিনিধি। ব্রাজিলীয় ফুটবলের দর্শন, যেটাকে বলা হয় যোগো বনিতো। যোগো বনিতো মানে সুন্দর খেলা। এ দর্শনের মূলে ছিল একটা বিশ্বাস, ফুটবল শুধু জেতার জন্য নয়, সুন্দর করে খেলার জন্যেও। গোল করার পথে সৌন্দর্য থাকবে, ড্রিবল থাকবে, ছন্দ থাকবে, আনন্দ থাকবে। 1970 সালের বিশ্বকাপে ব্রাজিলের সেই দলটা, পেলে, জাইরজিনহো, রিভেলিনো, তোস্তাও, এটাকে এখনো ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দল বলা হয়। তারা শুধু বিশ্বকাপ জেতেনি, তারা পৃথিবীকে দেখিয়েছিল ফুটবল কতটা সুন্দর হতে পারে। 2002 সালে রোনালদো নাজারিও, রোনালদিনহো, রিভালদো আরেকটা প্রজন্ম 5ম বিশ্বকাপ ঘরে আনলো। সেই মুহূর্তে কেউ ভাবেনি এরপর 24 বছর কেটে যাবে, আর কোনো বিশ্বকাপ আসবে না। 24 বছর পার হয়ে গেছে, এখনো আসেনি। কিন্তু সমস্যাটা কখন শুরু হয়েছিল? একটা সত্য হলো, ব্রাজিলের পতন একটা ম্যাচে বা একটা বছরে শুরু হয়নি, এটা ছিল ধীরে ধীরে, অদৃশ্যভাবে। 1982 সালে স্পেনের বিশ্বকাপে ব্রাজিলের একটা দল ছিল যাকে অনেকে 1970-এর পরের সেরা ব্রাজিলিয়ান দল বলেন, জিকো, সক্রেটেস, ফ্যালকাও। তারা ইতালির কাছে হেরে বিদায় নিল। সে হারে একটা বীজ বপন হয়েছিল, ব্রাজিলীয় দর্শন বনাম ইউরোপীয় বাস্তববাদ, সুন্দর খেলা বনাম কার্যকর খেলা। এই দ্বন্দ্বটা পরের 4 দশকে ব্রাজিলকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। আজকের ব্রাজিলের সমস্যা বুঝতে হলে একটা সংখ্যা মাথায় রাখতে হবে। ব্রাজিলের জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় ব্রাজিলে খেলেন না, তারা খেলেন স্পেনে, ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, ইতালিতে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে, রফিনহো বার্সেলোনায়, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আর্সেনালে, ব্রুনো গিমারাইশ নিউক্যাসলে। তারা ব্রাজিলে থাকেন না, কারণটা পানির মতো সহজ, টাকা এবং সুযোগ। ব্রাজিলের ঘরোয়া ক্লাবগুলো অধিকাংশই আর্থিকভাবে দুর্বল, ইউরোপে বেতন কয়েক গুণ বেশি, এবং যদি বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে হয়, ইউরোপের শীর্ষ লিগগুলোই সেরা জায়গা। তাই ব্রাজিলের তরুণ প্রতিভা যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপে যায়। কেউ কেউ 14-15 বছরেই ইউরোপের একাডেমিতে চলে যাচ্ছেন। এনরিক প্রথমে রিয়ালে গেছেন, এরপর লিওতে লোনে গেছেন। এস্তেভাও মাত্র 19 বছর বয়সে চেলসিতে গেছেন। এর পরিণতি কি? ব্রাজিলের ঘরোয়া লিগ দুর্বল হচ্ছে। সেরা প্রতিভারা যখন একটা দেশের ক্লাবে না খেলে বিদেশে বড় হন, তখন সেই দেশের ফুটবল কাঠামো ধীরে ধীরে ক্ষয় পায়। এবং জাতীয় দলের ক্ষেত্রে সমস্যাটা আলাদা। যে খেলোয়াড় বার্সেলোনায় বা রিয়ালে বড় হয়েছেন, তিনি ইউরোপীয় কৌশলে অভ্যস্ত। যখন জাতীয় দলে আসেন, তখন ব্রাজিলীয় পরিচয় এবং ইউরোপীয় শিক্ষার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। যোগ্য বনিত কোথায় শেখা হবে যখন সেরা প্রতিভারা ব্রাজিলের নেই? এই প্রসঙ্গে নেইমারের কথা বলতে হয়। নেইমার জুনিয়র সম্ভবত তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্রাজিলীয় খেলোয়াড়, কিন্তু নেইমারের ক্যারিয়ার দেখলে হতাশার একটা দীর্ঘ গল্প পাওয়া যায়। আঘাত, বিতর্ক, অনিয়মিত ফর্ম। পিএসজিতে 222 মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছিলেন, কিন্তু সেখানে তার পারফরমেন্স প্রত্যাশার ধারে কাছে আসেনি। বিশ্বকাপে আঘাত পেয়েছেন বারবার। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বারবার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, এবং 2026 বিশ্বকাপেও তিনি এসেছেন ইনজুরির সংখ্যা নিয়ে। 34 বছরের শেষ সুযোগ হয়তো, কিন্তু শরীর সায় দিচ্ছে কিনা সেটাই প্রশ্ন। ব্রাজিলের ফুটবলের ইতিহাসে 2টো ক্ষত আছে, যা কখনো পুরোপুরি শোকায়নি। প্রথমটা 1950 সালে মার্কানাচো, ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ। মার্কানা স্টেডিয়ামে ফাইনালের মতো ম্যাচ উরুগুয়ের সাথে। 2 লাখ মানুষ স্টেডিয়ামে, পুরো দেশ বিজয়ের অপেক্ষায়। উরুগুয়ে জিতল 2-1 গোলে। সে ট্র্যাজেডির পর ব্রাজিল তাদের জার্সির রং বদলালো। আগে সাদা ছিল, সেই রঙে হারের কলঙ্ক মুছতে হলুদ করল। দ্বিতীয় ট্র্যাজেডি 2014 সালে মিনেইরাজো। একবিংশ শতাব্দীতে ব্রাজিলের মাটিতে আবার বিশ্বকাপ, কিন্তু সেমিফাইনালে 7-1 গোলের সেই অবিশ্বাস্য বিপর্যয়। 64 বছরের ব্যবধানে 2টি হার, কিন্তু দ্বিতীয়টা আরও কঠিন ছিল, কারণ এটা শুধু একটা হার নয়,
এটা ছিল একটা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া। সে ম্যাচটা বোঝার জন্য কিছু পটভূমি জানা দরকার। ব্রাজিল সে টুর্নামেন্টে ভালো খেলছিল না, প্রতিটা ম্যাচে কষ্টে জিতছিল, কিন্তু জিতছিল। দলে নেইমার ছিলেন এবং নেইমার নিজে প্রায় পুরো দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেমিফাইনালের আগের ম্যাচে নেইমার আঘাত পেলেন, খেলতে পারবেন না, এবং তখন স্পষ্ট হয়ে গেল ব্রাজিলের দলে নেইমারের পেছনে কিছু নেই। বাকি 10 জন খেলোয়াড় একটা সংগঠিত শক্তিশালী জার্মান দলের বিরুদ্ধে প্রায় 5 মিনিটে 5 গোল খেলেন। এই 5 মিনিট ব্রাজিলীয় ফুটবলের কাঠামোগত দুর্বলতার সবচেয়ে নিষ্ঠুর প্রকাশ ছিল। একজন খেলোয়াড়ের উপর নির্ভরতা, কৌশলগত শূন্যতা, মানসিক ভঙ্গুরতা। ব্রাজিলের ফুটবলের সমস্যা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। সিবিএফ, ব্রাজিলের ফুটবল ফেডারেশন, দশকের পর দশক দুর্নীতি এবং অব্যবস্থাপনায় জর্জরিত। ফিফার দুর্নীতির তদন্তে সিবিএফ এর অনেক কর্মকর্তার নাম এসেছে, জেলে গেছেন কেউ কেউ, কিন্তু প্রতিষ্ঠানটা একই থেকেছে, কারণ ক্ষমতার কাঠামো একই। 2022 বিশ্বকাপের পর থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের তালিকা দেখলে মাথা ঘুরে যায়। রামন মেনেজেস এলেন, ফার্নান্দো দিনিজ এলেন, দরিভাল জুনিয়র এলেন। আর্জেন্টিনার কাছে বুয়েনোস আইরেসে 4-1 হারের পর স্যাক হলেন। তারপর 2025 সালের মে মাসে অবশেষে কার্লো আনচেলতি। মাত্র 1 মাস পরে আনচেলতি প্রথম হোম ম্যাচেই প্যারাগুয়ের বিরুদ্ধে কোয়ালিফাই নিশ্চিত করলেন। ভিনিসিয়াস গোল করলেন। কিন্তু একটা কথা ভাবুন, বিশ্বকাপের মাত্র 1 বছর আগে নতুন কোচ, কোনো দল গড়ার সময় নেই, কোনো পরিকল্পনার সুযোগ নেই। 2026 বিশ্বকাপের কোয়ালিফিকেশনে ব্রাজিলের পারফরমেন্স ছিল এক কথায় বিপর্যয়কর। দক্ষিণ আমেরিকার কোয়ালিফিকেশনে ব্রাজিল শেষ করল 5 নম্বরে, মাত্র 28 পয়েন্ট নিয়ে। আর্জেন্টিনা কোয়ালিফাই করল শীর্ষে থেকে, ব্রাজিলের চেয়ে 10 পয়েন্ট বেশি নিয়ে। কলম্বিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, ভেনেজুয়েলার কাছে হার এসেছে। ব্রাজিল 5 নম্বর হয়ে কোয়ালিফাই করেছে, যা গত কয়েক দশকের সবচেয়ে খারাপ কোয়ালিফিকেশন। প্রতিটি বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ বদলে দেওয়া হয়, কিন্তু কাঠামো একই থাকে। ডাক্তার বদলালে রোগ সারে না, রোগের চিকিৎসা করতে হয়। ব্রাজিলের ফুটবলের পতনের সবচেয়ে বেদনাদায়ক দিক হল পরিচয় হারানো। 1970 সালের ব্রাজিল এবং আজকের ব্রাজিলের মধ্যে পার্থক্যটা শুধু ফলাফলের নয়, দর্শনের। সে ব্রাজিল খেলতো আনন্দে, মাঠে শিল্প তৈরি হতো। দর্শকরা গোলের জন্য নয়, সে পথের জন্য দেখতেন। এখনকার ব্রাজিল খেলে ভয়ে। ইউরোপীয় কৌশলে প্রতিপক্ষ খেলোয়াড়রা ব্লক তৈরি করেন, কাউন্টার অ্যাটাক খোঁজেন, রিস্ক এড়িয়ে চলেন। এটা কার্যকর হতে পারে, ইউরোপের দলগুলো এভাবে জিতছে, কিন্তু ব্রাজিলের জন্য এটা আত্মা বেঁচে দেওয়ার মতো। ব্রাজিলের তরুণ প্রতিভারা যখন 14 বছরে বার্সেলোনা বা ম্যান সিটির একাডেমিতে যান, তখন তারা ব্রাজিলীয় ফুটবলের পরিবর্তে ইউরোপীয় ফুটবল শেখেন। এটা ভুল নয় যে ইউরোপের একাডেমিগুলো বিশ্বমানের, কিন্তু এর একটা মূল্য আছে। যে মুক্ততা, যে সৃজনশীলতা, যে খেলার আনন্দ ব্রাজিলের সৈকতে এবং অলিতে গলিতে তৈরি হয়, সেটা ইউরোপের কাঠামোবদ্ধ একাডেমিতে টিকে থাকে না। যোগবণিত শেখানো যায় না। এটা শ্বাস নেওয়ার মতো, স্বাভাবিকভাবে আসে, কিন্তু সেই পরিবেশে না থাকলে হারিয়ে যায়। ব্রাজিলের ফুটবল সেই পরিবেশ হারিয়ে ফেলছে। 2022 সালে কাতার বিশ্বকাপে ব্রাজিল গিয়েছিল সেরা দল হিসেবে। গ্রুপ পর্বে শক্তিশালী পারফরমেন্স, ভিনিসিয়াস জুনিয়র নিজ প্রতিভাই উজ্জ্বল, রদ্রিগো, রিচার্লিসন, নেইমার ছিলেন আক্রমণের গভীরতায়। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। 90 মিনিট সমতায় শেষ। অতিরিক্ত সময়ে নেইমার গোল করলেন, মনে হলো এবার হবে, কিন্তু ক্রোয়েশিয়া সমতায় ফিরল। অবশেষে পেনাল্টি শুটআউট এবং ব্রাজিল হারল। সে রাতে রদ্রিগো মাঠে বসে কাঁদলেন। ছোট্ট একটা ছেলের মতো বিশাল স্বপ্ন, কিন্তু হাতে কিছুই নেই। এ হারটা বিশেষভাবে কঠিন ছিল, কারণ এই দলটা সত্যিই ভালো ছিল। কিন্তু পেনাল্টি শুটআউটে হারা মানে শুধু দুর্ভাগ্য নয়, এটা মানসিক প্রস্তুতি এবং চাপ সামলানোর একটা পরীক্ষা, এবং সে পরীক্ষায় ব্রাজিল ব্যর্থ। 2025 সালের মে মাসে ব্রাজিল একটা বড় দাও খেলল। কার্লো আনচেলতি ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ। ইউরোপের 5টা শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছে, একমাত্র কোচ যিনি এই কীর্তি করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 4 বার, কিন্তু ব্রাজিল জাতীয় দলে তার প্রথম আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতা। এই নিয়োগের সমস্যা একটাই, সময়। মাত্র 1 বছরে একটা দল গড়া, একটা পরিচয় তৈরি করা, 26-27 বছর বয়সী খেলোয়াড়দের একটা কাঠামোর মধ্যে আনা, এটা প্রায় অসম্ভব। তবু আনচেলতির একটা সুবিধা আছে, রিয়াল মাদ্রিদের অনেক খেলোয়াড় ইতিমধ্যে তাকে চেনেন। আনচেলতির দলে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে এই মৌসুমে 16টা লা লিগা গোল, চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত মুখ। 2024 সালে ব্যালন ডিওরের দ্বিতীয়, ভিনি এই দলের মূল ভরসা। রাফিনহা বার্সেলোনায় এই মৌসুমে তুমুল ফর্মে, ডান পাশে তার শক্তিশালী উপস্থিতি। নেইমার 34 বছরে ফিরছেন, কিন্তু কাফের আঘাতে খেলতে পারবেন কিনা অনিশ্চিত। এনরিক মাত্র 19 বছর, রিওতে লোনে ভালো পারফরমেন্স, ভবিষ্যতের সম্ভাবনা। তবে বিশেষজ্ঞরা বলছেন এটা ইতিহাসের সবচেয়ে কম প্রত্যাশিত ব্রাজিলীয় বিশ্বকাপ দল, এবং সে মন্তব্য মিথ্যা নয়। 2006 সালে রোনালদো, রোনালদিনহো, আদ্রিয়ানো নিয়ে ব্রাজিল গিয়েছিল ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে। 2010-এ নেদারল্যান্ডসের কাছে, 2014-এ 7-1, 2018-এ বেলজিয়ামের কাছে, 2022-এ ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে। 6টা বিশ্বকাপ ধরে কোয়ার্টার ফাইনালে বাধা পেরোতে পারেনি ব্রাজিল। এই 2026 দলটা আগের দলগুলো চেয়ে কাগজে দুর্বল, কিন্তু মাঝে মাঝে কাগজে দুর্বল দল মাঠে শক্তিশালী হয়, কারণ প্রত্যাশার ভার কম। আনচেলতি জানেন চাপ সামলাতে। তার সবচেয়ে বড় কীর্তি হলো বড় মঞ্চে শান্ত থাকা, এবং সে শান্ততা দলে ছড়িয়ে দেওয়া। ভিনিসিয়াস
ভিনিসিয়াস জুনিয়রের বয়স এখন 25, ক্যারিয়ারের সেরা বয়স, রিয়াল মাদ্রিদের শীর্ষ ফর্মে। এই বিশ্বকাপে তার পারফরমেন্সই ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু এখানে একটা সত্য আছে যা ভিনিসিয়াসকে বিপদে ফেলে। সে ক্লাবে যতটা উজ্জ্বল, জাতীয় দলে ততটা নয়। রিয়ালে মদ্রিচ, ক্রুজ, বেলিংহামের সাথে খেলেছেন, কিন্তু ব্রাজিলের মিডফিল্ড সেই মানের নয়। এই ব্যবধানটা পূরণ করতে পারলে ব্রাজিল অনেক দূর যেতে পারে, না পারলে আরেকটা হতাশাজনক বিদায় হবে। 2030 সালের বিশ্বকাপ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে, এবং কিছু ম্যাচ দক্ষিণ আমেরিকায় শতবর্ষ উপলক্ষে। 2034 সালে সৌদি আরবে। কিন্তু সেই ভবিষ্যতের কথা ভাবার আগে আজকের প্রশ্ন, এই 2026 বিশ্বকাপে ব্রাজিল কি পারবে? এনরিক 19 বছরে এখন অভিজ্ঞতা নিচ্ছেন। এস্তেভাও যদিও এই বিশ্বকাপে আঘাতের কারণে নেই, ভবিষ্যতে তারকা হতে পারেন, কিন্তু সে ভবিষ্যৎ আসার আগে বর্তমানে দায়িত্ব পালন করতে হবে। একটা কথা বলে শেষ করা যাক, ব্রাজিল এখনো ফুটবলের দেশ। রিওর সৈকতে এখনো খালি পায়ে ছেলেমেয়েরা বল নিয়ে খেলে। সাও পাওলোর গলিতে এখনো ছোট্ট ছেলে স্বপ্ন দেখে একদিন মার্কানায় খেলবে। কিন্তু স্বপ্ন আর ব্যবস্থাপনা আলাদা জিনিস। 24 বছর ধরে ব্রাজিল সেই স্বপ্ন বহন করছে, কিন্তু সেই স্বপ্নকে ট্রফিতে রূপান্তরিত করার কাঠামো এখনো তৈরি করতে পারেনি। সিবিএফ দুর্নীতিগ্রস্ত, ঘরোয়া লীগ দুর্বল, প্রতিভারা চলে যাচ্ছেন, এবং আজ সেই দলটাই আমেরিকার মাটিতে হলুদ জার্সি পরে নামছে। 25 বছরের ভার বুকে নিয়ে মার্কানার বাইরে পেলের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি যখন খেলতেন, যোগবণিত মানে ছিল জয়। সে দুটো একসাথে রাখার শিল্পটা ব্রাজিল কোথাও হারিয়ে ফেলেছে। আজ আবারও খোঁজা শুরু হচ্ছে, পাবে কিনা সেটা জানবে পৃথিবী।